হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। কোমর থেকে বুক সমান পানিতে ডুবেছে বেশিরভাগ নিচু এলাকা। নিম্নাঞ্চলের সড়ক, দোকানপাট, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ভোগান্তি চরমে ওঠে। রেললাইন ডুবে যাওয়ায় আটকা পড়ে ট্রেন। বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। ভারী বর্ষণে পতেঙ্গায় ধসে পড়ে সড়ক। চট্টগ্রাম বিমানবন্দরে নামতে না পেরে ৩টি বিমান ঢাকায় অবতরণ করে। তিন দিন ধরে বিরামহীন বৃষ্টি আগের রাত থেকে অতি বর্ষণে রূপ নেয়। মঙ্গলবার সকাল থেকে ডুবে যায় চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, সুলকবহর, বাকলিয়া, হালিশহর সহ নিম্নাঞ্চলে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানি। চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। যাদের আসলে এটা নিয়ে কিছু করার আছে, তারা তো আসলে কিছু দেখেন না, তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না। শুধু আমরাই দেখি, এই কষ্টটা আমরাই ভুগি, তারা কিন্তু ভোগেন না। কারণ এই সময় তাদের অফিসে যাওয়ার প্রয়োজন নেই, তারা তাদের বহালতবি, তাদের বাসা অথবা নিরাপদ আশ্রয় আছেন। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। মানে পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত। এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। প্রতি বছরে এই সিজন আসলে আমাদের ভোগান্তি হয় এই জলাবদ্ধতার কারণে। আর কি একটু পানি উঠলে, জোয়ারের পানি উঠে আগ্রাবাদ হোটেলের নিচে সব পানি জমে যায়। রাস্তাঘাট অনেক উঁচু করছে, কিন্তু পানি ঠিকই একই অবস্থায় আছে। এখন বৃষ্টি হলেই তো এখানে পানি হয়ে যায়, কোনো সময় হাঁটু পরিমাণ, কোনো সময় কোমর পরিমাণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যথাযথভাবে, যাতে পানি নিষ্কাশনটা যথোপযুক্তভাবে হয়ে এটা যেখানে যাওয়ার কথা সেখানে যাতে যায় আর কি। একদিকে মুষলধারে ভারী বর্ষণ, অন্যদিকে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকে পড়ে। মানুষ চলাচল করতে পারতেছে না, আমাদের দোকানদারি করতে পারতেছি না পানির কারণে। প্রচুর পানি হয়, প্রায় কোমর পানি হয়। লালখান বাজার, তারপরে ওয়াশা মোড় উঠছে, তারপরে এদিকে ফয়সলিক উঠছে, তারপরে আগ্রাবাদে অনেক পানি উঠছে। 50 বছর মেয়াদী মাস্টার প্ল্যান করুন, তার মাধ্যমে চট্টগ্রামকে শুধু জলাবদ্ধতা মুক্ত না, চট্টগ্রামের কি কি অভিশাপ আছে চিহ্নিত করে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বসেন। অল্প বৃষ্টি হলে পানি, সামান্য বৃষ্টি যদি চিটাং কোথাও যদি প্লাবিত না হয়, আমরা প্লাবিত থাকি সবসময়। অনেক দোকানপাট, বাসাবাড়ি সবগুলো ডুবে গেছে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় 816 যাত্রী নিয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন 16 শহর এলাকায় কয়েক ঘন্টা আটকে থাকে। টানা ভারী বর্ষণে পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একাংশ ধসে পড়ায় বিমানবন্দর সড়কে যান চলাচল 1 ঘন্টা বন্ধ থাকে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে মধ্যপ্রাচ্য থেকে আসা 3টি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণের কথা জানান সিটি মেয়র। জলাবদ্ধতা আপনি 70% যেটা আমরা বলছি, এটা আক্ষরিক করতে ইনশাআল্লাহ আপনারা প্রমাণ পেয়েছেন। 30% যে সমস্যাগুলো, সেগুলো ইনশাআল্লাহ আগামী বর্ষা মৌসুমের পরে যখন কাজ ধরবে, এই হিজরা খালের কাজ যখন হয়ে যাবে, জামাল খান খালের কাজ এবং গুলজার খালের কাজ শেষ হয়ে যাবে, আশা করি অনেক ভালো রেজাল্ট চট্টগ্রামবাসী পাবে। এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে প্রায় ৮,০০০ কোটি টাকায় জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন প্রকল্প পরিচালক। এখন শুধুমাত্র 4-5টা জায়গায় জলাবদ্ধতা হচ্ছে, এটাও আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। জনবাসীকে আশ্বস্ত করতে চাই যে জলাবদ্ধতা নামে যেই আমাদের যেই সাফারিংসটা ছিল, সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে, হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটার প্রপার সুফল দেখতে পাবো। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। টানা ভারী বর্ষণে কক্সবাজার ও 3 পার্বত্য জেলার জনজীবন বিপর্যস্ত। কক্সবাজারে পাহাড় ধস ও দেয়াল চাপায় মৃত্যু হয়েছে 2 জনের। রাঙামাটিতে গাছের চাপায় ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেছে 2 জনের। নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে এই 4 জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি। বিকালে কক্সবাজার সদরের দরিয়ানগর বটছড়ায় টিন শেড ঘরের উপর গাছ ও পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান নাসিমা নামে এক গৃহবধূ। আহত হন তার স্বামী। দেওয়াল মাত্র ধাপ করে পড়ে আর গাড়রে ফেলার পড়ছে,
তারপরে আমি তারা ডাক দিয়েছি আমি আর বরণ মাঝে গেইরার হন হদে ফার হরি লিমানি দাফাই গেই ওই হরার হয়তো মা আবার আর বাইর হয়তো বা আইছে না আন গরত তো দের পাত নাই বলি হর পার কইতে বলি হর হয় আয় আজের পারে লই আসি। ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটেও 5 দিন ধরে নৌযান চলাচল বন্ধ। কোথাও যদি পানিবন্দী থেকে থাকে আমরা জানার সাথে সাথে আমরা তাদেরকে আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। কয়েকটা ঘরে আমরা তালা দিয়ে দিয়েছি, কিন্তু জানি না এরপরে যদি আবার রাতে বসবাস করে এবং বৃষ্টি যদি আবারও পড়ে তাহলে এখানে কিন্তু আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। টানা ভারী বর্ষণে বান্দরবানে নদ নদী ও ছড়ার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে পাহাড় ধসে পড়ায় সোমবার বান্দরবান থানচি সড়ক যোগাযোগ বন্ধ হলেও সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সদস্যরা মাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তো নীলগিরি আসার পথে আমরা দেখেছিলাম রাস্তার অর্ধেকে ভেঙে পড়ছে, বাট কিছুটা গাড়ি সরানোর মতো করে দিয়েছে, পরে গাড়ি গিয়েছে। যে জায়গা যাওয়ার কথা ছিল হ্যান থেকে কিছু দূর আগে, ধরেন 10 মিনিট আগে পাওয়াটা ধসে পড়ছে। ধরেন আমরা পাশে গেলে আটকা পড়ে যেতাম, বাট হ্যান থেকে ঘুরে চলে আসছে। পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো ওগুলো অনেকটা পানিতে ভরাডুবিতে ছিল, তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অনেক প্রতিকূলতা ফেস করতে হয়েছে। সকালে রাঙামাটির বাঘাইছড়িতে পশ্চিম লাইল্লা ঘোনায় গাছ চাপায় লক্ষ্মী বিলাস চাকমা নামে 65 বছর বয়সী একজন এবং লঙ্গদুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ব্যানসন চাকমা নামে আরেকজনের মৃত্যু হয়। 2 দিন ধরে টানা ভারী বর্ষণে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত। কয়েকটি এলাকায় পাহাড় ধসে পড়ে, গাছ পড়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। কিছু এলাকায় মানুষ পানিবন্দী। ঝুঁকিপূর্ণ পাহাড়ে চলছে মাইকিং। উপর থেকে যে গাছটা আছে ওইটা তার উপরে পড়ে গেছে, পড়ার সাথে সাথে ওখানে সেই নিচে ছিল, লাস্টে যখন শব্দ হয়েছে খুঁজতে খুঁজতে তারও গাছের নিচে পাওয়া যায়। তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে এই যে কাঁচা রাস্তাটা আসছে, পরে যে কাঁচা রাস্তাটা আছে এই কাঁচা রাস্তাটা আপনার বৃষ্টির কারণে এতটা ভেঙে গেছে। এখন আমরা অনেক কষ্ট করে চলাফেরা করতেছি। আমরা মাইকিং করে আমরা নিজেরা এসেছি, নিজেরা যাব এবং গিয়ে সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন রাঙামাটি থেকে। টানা বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশপাশের ছড়া খালের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে তীরবর্তী নিচু এলাকা। পানিবন্দী কয়েকশো পরিবার। মহালছড়ি দীঘিনালার অনেক সড়কও তলিয়ে গেছে। 25টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। কয়েকদিনের বৃষ্টিতে আমার বাড়ি ঘর বাথরুম সব ভেঙে পানি ঢুকে মাটি ঢুকে পানি ঢুকে, মানে আমি এমন কষ্ট পাচ্ছি বলার মতো নয়। ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন যদি মাটি ভেঙে পড়ে আমার ঘরের উপর পড়ার সম্ভাবনা রয়েছে। আর কয়েকদিনের বৃষ্টিতে মাটি ভেঙে পড়ে কিন্তু দেখা যাচ্ছে আমার বাড়ির ভিতরে ঢুকছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শকে পর্যায়ে একটু যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, কোন কোন এলাকা পানি জমেছে এবং জানতে চাই জনদুর্ভোগ কেমন দেখছেন, কি অবস্থা সব মিলিয়ে? শাওন, এই মুহূর্তে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার যে মাইশ্বরী ইউনিয়ন রয়েছে সেখানকার স্লুইস গেট পাড়ায় মেন সড়কটুকু এখনও তলিয়ে আছে এবং তার আশপাশের যে ঘরবাড়ি এবং বাজার সেখানে সড়কে পানি উঠেছে। এছাড়া উত্তরগঞ্জপাড়া জেলা সদরের উত্তরগঞ্জপাড়া এলাকায় সড়ক এবং কিছু কিছু বাসাবাড়িতে পানি আছে। আর এই সব মিলিয়ে যদি বলি তাহলে কয়েকশত পরিবার একটু ভোগান্তিতে আছে, সড়কের যান চলাচল একটু বিঘ্ন ঘটছে। এছাড়া সকাল থেকে আমরা যে তথ্যগুলো জানাচ্ছিলাম, জেলা শহরের মুসলিমপাড়ার একাংশ, মেহেদিবাগের একাংশ, এইসব এলাকা থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছি। এইসব এলাকাগুলো আসলে নদীর তীরবর্তী এলাকা। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই জায়গাটুকু দেখেন আপনি, একদিকে হচ্ছে জেলার চেঙ্গি নদী আর অন্যদিকে হচ্ছে খাগড়াছড়ির ছড়া। দুইটি নদীর মোহনা একসাথে আছে। সেখানে দেখতে পাচ্ছেন যে চেঙ্গি নদীর স্রোতের কারণে পানি যেমন বেড়েছে, তেমনি করে নদীর তীরবর্তী যে সকল ঘর বাড়ি রয়েছে সেসব বাড়ির একেবারে ছুঁই ছুঁই পানি অবস্থা।
অর্থাৎ চেঙ্গি নদী তীরবর্তী যে সকল এলাকাগুলো রয়েছে, কালাডাবা, বটতলী সহ বিভিন্ন যে এলাকা রয়েছে, সেসব এলাকায় এখন শুধুমাত্র পানির উঠার একটা আশঙ্কা আছে। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা যে মাইনী নদী রয়েছে, সে মাইনী নদীতে পানি বাড়ছে। সেখানকার বড় মেরুং, ছোট মেরুং এলাকায় পানি উঠছে এরকম একটা অবস্থা। এছাড়া সড়ক তলিয়ে যাওয়ার কারণে দীঘিনালা, রাঙামাটি, লংগদুর যে 18 ছড়া আছে সেই এলাকায় সড়ক তলিয়ে যাওয়ার কারণে দীঘিনালা থেকে রাঙামাটি লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শাওন, অনেক ধন্যবাদ শাহরিয়ার আপনাকে। ভারী বৃষ্টিতে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। উখিয়ায় বাড়ির দেয়াল ধসে প্রাণ গেছে আরও একজনের। এ বিষয়ে আমরা আরও জেনে নিতে চাই। সহকর্মী হেসান আল কুতুবি এখন যুক্ত হচ্ছেন। হেসান, ফায়ার সার্ভিস তো উদ্ধার কাজ চালাচ্ছে, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? শাওন, উদ্ধার কাজ সেই তখনই শেষ হয়েছে, মাত্র মানে ঘটনা ঘটার পরপরে 10-15 মিনিটের মধ্যে শেষ হয়েছে। এবং যেহেতু মাত্র 2 জন ছিল, সেই 2 জনকেই উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু নিশ্চিত হয় এবং একজন এখনো পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর একটু আগে খবর আসলো উখিয়ার একটি বাড়িতে দেয়াল চাপা পড়ে একজন মারা গেছে। তিনি মূলত সে সময় দুপুরের ভাত খাচ্ছিলেন ঠিক 3টা নাগাদ। ওই সময় হঠাৎ করে ভারী বৃষ্টি যেহেতু হচ্ছে, বৃষ্টির কারণে যেহেতু মাটির ঘর, মাটির দেয়াল পড়ে তিনি চাপা পড়ার সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু নিশ্চিত করে। এবং আপনি জানেন যে গত পরশুদিন থেকে টানা ভারী বর্ষণ হচ্ছে কক্সবাজারে এবং গতকাল রাত কিন্তু বৃষ্টি হয়নি। আজকে সকাল দুপুর পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি ছিল না, তবে বিকেলের পর থেকে বৃষ্টিটা আবারও বেড়েছে এবং এটির কারণে কক্সবাজারে নতুন করে বন্যার যে আশঙ্কা দেখা দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কক্সবাজার নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে চকরিয়া, পেকুয়া, টেকনাফ, উখিয়া, রামু সহ বিভিন্ন নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনেকের ঘর বাড়ি পানির নিচে রয়েছে। এবং এর পাশাপাশি হচ্ছে কুতুবদিয়াতে একটি চলাচলের সেতু ধসে পড়ে গেছে এবং পাশাপাশি হচ্ছে মাতামুহুরীর যে নদী, সেই মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যেহেতু পাহাড়ি ঢলের একটা আশঙ্কা রয়ে গেছে। হেসান, ধন্যবাদ আপনাকে। রাউন্ড অফ 16-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার আরেক আফ্রিকান দেশ মিশর। পারফরমেন্স ও পরিসংখ্যানে বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না মোহাম্মদ সালাহর মিশর। একাদশে 3 পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা। বিপরীতে ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ সালাহ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। বিস্তারিত মুজনেবিন তারেকের পাঠানো প্রতিবেদনে। কেপ ভার্দে পরীক্ষায় টেনে টুনে পাস, শিরোপা রেসে প্রথম ধাক্কা, আর তাতেই বিশ্ব চ্যাম্পিয়নদের পরিকল্পনায় এসেছে পরিবর্তন। রাউন্ড অফ 16-এর লড়াইয়ে প্রতিপক্ষ আরেক আফ্রিকান দেশ মিশর। লাতিন সৌন্দর্যের বিপরীতে গতি ও শারীরিক শক্তির প্রদর্শনী হতে যাচ্ছে এই ম্যাচ। এসব বিবেচনায় বেশ সতর্ক অবস্থানে কোচ লিওনেল স্কালোনি। লেফট ব্যাক মেদিনার জায়গা নিচ্ছেন তাগলিয়াফিকো, সেন্টার ব্যাক রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজ, রাইট ব্যাকে মলিনা। 4-4-2 ফরমেশনে মিডফিল্ডে এনজো, ডিপল, ম্যাকঅ্যালিস্টারের সঙ্গে দেখা যাবে পারদেসকে। তিনি জায়গা নেবেন থিয়াগো আলমাদার। আর আক্রমণ ভাগে প্রথমবারের মতো শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। তবে দুশ্চিন্তার জায়গা নিঃসন্দেহে ডিফেন্স। গোল আদায়ে 2 সেন্টার ব্যাক উপরে উঠে আসলে রক্ষণে তৈরি হওয়া শূন্যতা সামাল দেয়াই বড় চ্যালেঞ্জ হবে আর্জেন্টিনার। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ কিছু খেলোয়াড় রয়েছে। এক কথায় দলটা বেশ ভালো। এই পর্যায়ে কোনো দলকে ছোট করে দেখার কিছু নেই। লাস্ট ম্যাচে আমরা তার প্রমাণ পেয়েছি। গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। সবাই প্রস্তুত আছে, আশা করি হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিপরীতে প্রত্যাশার চাপ নেই মিশর শিবিরে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এরই মধ্যে সেরা সাফল্য নিশ্চিত করেছে দেশটি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছে প্রথম জয়। এরপর রাউন্ড অফ 32-তে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিলেছে 16-এর টিকিট, যেখানে প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দলটির বড় শক্তি লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।
আর 1 গোল করলেই নাম লেখাবেন মিশরের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায়। 69 গোল নিয়ে যেখানে শীর্ষে আছেন দলটির বর্তমান কোচ হোসাম হাসান। ওমর মামুশের সঙ্গে জুটি বেঁধে আর্জেন্টিনাকে দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত সালার দল। আমাদের খেলোয়াড়দের ফুটবলীয় চরিত্রের উপর ভিত্তি করে আমাদের নিজস্ব একটি খেলার ধরন রয়েছে। এর পাশাপাশি অবশ্যই প্রতিপক্ষ দলের শক্তির জায়গা বা দুর্বলতাগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। আমরা আমাদের নিজস্ব কৌশল অনুযায়ী খেলব। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, তাদের প্রতি সেই সম্মান আমাদের থাকবে। মিশরের সঙ্গে আর্জেন্টিনার দেখা হয়েছে মাত্র একবার। ম্যাচটি হয়েছিল 2008 সালের 26শে মার্চ কায়রোতে। সেবার 2-0 গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। আটলান্টার এই ছাদ ঢাকা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর, এবং এই স্টেডিয়াম কিছুটা হলেও বাড়তি স্বস্তি দিচ্ছে দু দলকেই। কারণ রাউন্ড অফ 32 লড়াইয়ে ছাদ খোলা স্টেডিয়ামে তীব্র গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে 120 মিনিট খেলতে হয়েছিল আর্জেন্টিনা ও মিশরকে। রাউন্ড অফ 16 আগে পর্যাপ্ত রিকভারি সেশনের সময়ও মেলেনি। তাই এই ছাদ ঢাকা স্টেডিয়াম বাড়তি স্বস্তি দিচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও মোহাম্মদ সালার মিশরকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8ম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন সরকার প্রধান। সেখানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশের সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 8ম বীরের সদস্যদের জন্য মঙ্গলবার সকালটা ছিল বিস্ময়কর, আনন্দ আর গৌরবের। সকাল 9:20 মানিকগঞ্জের সিঙ্গার এলাকায় চলা এই প্রশিক্ষণ ক্যাম্পে হঠাৎ হাজির হন স্বয়ং সরকার প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর পুরো এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন ও দায়িত্ব পালনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, মানিকগঞ্জ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলেকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ে এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জিসানের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার মাকে চাকরির আশ্বাস দেন। জাতীয় সংসদ সচিবালয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। 2024 সালের 5 আগস্ট বড় ছেলেকে হারানোর পর ছোট ছেলে জিসানের ক্যান্সার ধরা পড়ে এবং এর কিছুদিন পর স্বামীকেও হারান ফাতেমা। চরম অসহায় অবস্থায় পড়া এই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন সে সময়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বিএনপি পরিবারের তত্ত্বাবধানে আগে থেকেই জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।
স্বাস্থ্য সেবাকে কোনো বিশেষ সুবিধা নয় বরং একটি মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানীর গুলশানে এক কর্মশালায় তিনি বলেন, দেশের মানুষকে চিকিৎসা ব্যয়ের ৭২% নিজেদের পকেট থেকে দিতে হয়, যা সাধারণ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। সবার জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। দেশের স্বাস্থ্য খাতের বর্তমান ও সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নেয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত কর্মশালা। বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা শিরোনামের কর্মশালায় মূল ফোকাস ছিল স্বাস্থ্য খাতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং দক্ষ উদ্যোক্তা তৈরির সঠিক নীতিমালা প্রণয়ন। কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী জানান, অতি জনসংখ্যার কারণে স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি থাকলেও গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। দেশের ওষুধ শিল্পের প্রশংসা করে তিনি বলেন, দেশীয় ওষুধের উচ্চমান আজ বিশ্বজুড়ে সমদ্রিত। We are achieving every day. We are not lagging behind. We are striving to go advance in the health sector. We are trying to reach up to the village level, that is primary health care, which is the main slogan of our Honorable Prime Minister. কর্মশালায় অর্থমন্ত্রী বলেন, উপযুক্ত পরিবেশ পেলে তরুণরা বিশ্বের অন্যতম সেরা পারফরমেন্স দেখাতে পারে। In the budget again, we have given lot of incentives for them to invest in the medical equipment manufacturing in Bangladesh, and which is not that difficult. So I think we are getting a lot of response. অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দেশের জনগণের একটি বড় অংশই প্রতি বছর নিঃস্ব হয়ে যাচ্ছে। We endeavor health for all, ensure universal health coverage, and deliver health care to every citizen with dignity and respect, so that no one is ruined paying medical bills and quality care reaches everyone's doorstep. দেশের তরুণদের আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে যথাযথ সরকারি সহায়তা দেওয়ার আহ্বানও জানান ডাক্তার জুবাইদা রহমান। Everyone's health matters. তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো আইনানুগ প্রক্রিয়ায় যাচাই বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনমন্ত্রীর নেতৃত্বাধীন আরেকটি কমিটির কাছে আসে। সেখানে প্রতিটি মামলা আইনগত দৃষ্টিকোণ থেকে যাচাই বাছাই করে প্রত্যাহারের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এদিকে দেশীয় মাছের প্রজাতির বিলুপ্তি রোধ এবং দেশের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার সংরক্ষণ, গবেষণা ও আবাসস্থল পুনরুদ্ধার সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এদিকে সংসদে এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের শেষ হতে যাওয়া ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার। এজন্য কারিগরি কমিটি কাজ করছে। সেক্ষেত্রে সাজাপ্রাপ্ত যারা আছেন তাদের মামলা প্রত্যাহার বা সাজা মওকুফের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হবে। যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। বাংলাদেশের জন্য গতকাল থেকে মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট সার্কিট হাউসে মন্ত্রী বলেন, দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে। এর আগে আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে মন্ত্রী শ্রমবাজার ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন। মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাআল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের
সমবাজারে আমাদের মিডল ইস্টে আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব, হ্যাঁ ইনশাআল্লাহ। চট্টগ্রামের ভারী বর্ষণে ১৬ শহর এলাকায় রেল লাইনে পানি ওঠায় কয়েক ঘন্টা ধরে আটকে আছে পর্যটন এক্সপ্রেস ট্রেন। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ট্রেন চলাচল কখন নাগাদ স্বাভাবিক হতে পারে, এই মুহূর্তের কি অবস্থা দেখতে পাচ্ছেন? শাহুন, পর্যটন এক্সপ্রেসের 816 জন যাত্রী আসলে প্রায় 12 ঘন্টা যাবত তারা জার্নিতে রয়েছে এবং এই ট্রেনটি যারা রয়েছেন এই ট্রেনে তারা কিন্তু দুপুর 2:30 নাগাদ কক্সবাজারে আসলে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা 16 স্টেশনেই আসলে রয়েছে, অর্থাৎ চট্টগ্রামে রয়েছে। এখান থেকে কবে নাগাদ এই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিংবা পরবর্তী গন্তব্য বা পরবর্তী কি সিদ্ধান্ত হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ আমাদেরকে কিছু জানায়নি। তবে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন, বিশেষ করে যারা পরিবার নিয়ে এখানে রয়েছেন তারা কিন্তু আমরা অনেকে দেখেছি ক্ষোভ প্রকাশ করতে করতে আসলে ট্রেন থেকে নেমেই অন্য ব্যবস্থা অর্থাৎ অন্য পরিবহন ব্যবস্থায় তারা কিন্তু আসলে কক্সবাজার কিংবা তাদের অন্য যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে আসলে তারা চলে গিয়েছেন। এখনো কিছু যাত্রী রয়েছেন তারা আসলে ঝুঁকি নিয়েই আসলে যেতে চাচ্ছেন কক্সবাজার। আমরা একটু কথা বলতে চাই, কখন নাগাদ আসলে আপনারা এখানে অপেক্ষা করছেন, রেল কর্তৃপক্ষ কি বলছে আপনাদের? জি, আমরা তো আসলে আমাদের কক্সবাজারে পৌঁছার কথা হলো 2:35-এ, কিন্তু আমরা তো এখন পর্যন্ত পৌঁছতে পারিনি। প্রায় এখন থেকে প্রায় 7টা বেজে গেল, প্রায় 4 ঘন্টার সময়, 5 ঘন্টা এই সময়টা আমরা এখানে আছি। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে আমি যদি একা থাকতাম আমাদের এই প্রবলেমটা হতো না, যেহেতু আমাদের ফ্যামিলি আছে সাথে, মানে এই জন্য আরো বড় টেনশন যে আসলে আমরা কখন এই গন্তব্যে পৌঁছতে পারবো। আমরা আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই, আপনাদেরকে আসলে রেল কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা? না, এই বিষয়ে তো আমাদের কিছু বলা নাই, কখন ছাড়বে বা কয়টার সময় ছাড়বে, কখন পৌঁছাবে এ বিষয়ে আমরা কোনো নিউজ এখন পাই না এখন পর্যন্ত। বুঝতেই পারছেন রেল কর্তৃপক্ষ যখন তাদেরকে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না, সেক্ষেত্রে এখানকার যারা যাত্রীরা রয়েছেন তারা আসলে বেশ দুর্ভোগে পড়েছেন। অর্থাৎ দুপুর 12টার পর চট্টগ্রাম রেল স্টেশন থেকে যখন এই ট্রেনটি ছেড়ে যায় তখন সিএনবি এলাকায় গিয়ে কিন্তু আসলে এই ট্রেনটি জলাবদ্ধতা অর্থাৎ পানির কারণে আসলে সামনে এগুতে পারেনি। ফলে এখন যেটি আসলে হয়েছে সেটি আবার 16 স্টেশন এটি ব্যাক করে এসেছে। একটি লোকাল ট্রেন যেটি দোহাজারি পর্যন্ত যায় সেটি আসলে প্রথমে গিয়ে ট্রায়াল দিবে, অর্থাৎ সেটি যদি একেবারে নিরাপদে দোহাজারি পর্যন্ত পৌঁছে যায় তখন আসলে রেল কর্তৃপক্ষ ভাববে এই ট্রেনটিও সামনে আগানো যায়। অর্থাৎ অপেক্ষা করছে সেই ট্রেনটি আসলে পৌঁছে যাওয়ার পর কি মেসেজ এখানে সদর দপ্তর সিআরবিতে আসে, সেখান থেকে আসলে সিদ্ধান্ত নিয়ে এই ট্রেনটি আসলে চলাচল করবে, এমনটি আসলে আমরা ধারণা করছি। তবে রেল কর্তৃপক্ষ আমাদেরকে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কখন ছেড়ে যাবে, কি হবে এই ট্রেনের গন্তব্য সেটি আসলে জানায়নি। শাওন। সুমন, ধন্যবাদ আপনাকে। $1.5 ট্রিলিয়ন বেশি জিডিপি থাকা সত্ত্বেও সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে উগান্ডা ও ঘানার মতো ছোট অর্থনীতির দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাটের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্টে উঠে এসেছে হতাশাজনক এই চিত্র। প্রতিবেদনে জানানো হয় 2025 সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $180 কোটি, উগান্ডা $340 কোটি এবং ঘানা ও কঙ্গো $190 কোটি করে বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আফ্রিকার এই 3 দেশ জ্বালানি ও প্রাকৃতিক সম্পদে বিনিয়োগ পেয়ে লাভবান হচ্ছে। তবে বাংলাদেশ উৎপাদন ও সেবা খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ টানতে পারেনি। অথচ দক্ষিণ এশিয়ার মধ্যে এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে ছিল বাংলাদেশ। 2024 সালের $123 কোটি তুলনায় 2025 সালে বিনিয়োগ বেড়েছে 45%। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্র, এর পরের তালিকায় রয়েছে সিঙ্গাপুর, হংকং, চীন ও ব্রাজিল। সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন এই সংস্থাটি বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। সোমবার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস আয়োজিত এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন সার্ককে আবারও কার্যকর ও বাস্তবসম্মত একটি আঞ্চলিক সংস্থায় পরিণত করতে কাজ করবে বাংলাদেশ। আরও বলেন সার্কের পুনরুজ্জীবনে দরকার রাজনৈতিক সদিচ্ছা।
পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি। জানান, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সার্কের সব সদস্য রাষ্ট্রের সাথে আলাদাভাবে যোগাযোগ করছে ঢাকা। এটিকে কার্যকর করতে সবাই ইতিবাচক বলে দাবি করেন তিনি। ভবিষ্যতেও সার্ক ও বিমস্টেক দুটির সাথেই থাকবে বাংলাদেশ, এমনটাও জানান তিনি। SARC's challenges are not only political, they are also institutional. সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, এটি প্রাতিষ্ঠানিকও। সংস্থাটির বাস্তবায়ন সক্ষমতা আরও শক্তিশালী করা, আর্থিক ভিত্তি সুদৃঢ় করা, বিশেষায়িত কাঠামোগুলোকে আরও কার্যকর করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে জবাবদিহিমূলক অনুসরণ সংস্কৃতি গড়ে তোলা জরুরি। সার্কের মাধ্যমে আমাদের একটি নতুন, টেকসই ও স্থিতিশীল রাজনৈতিক সংলাপের পরিবেশ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন দ্বিপাক্ষীয় উত্তেজনা আঞ্চলিক সহযোগিতার প্রতিটি ক্ষেত্রকে অচল করে না দেয়। Without trust, connectivity becomes difficult. সংবিধানের ৫০ সংশোধনীর আপিল শুনানিতে পুরো সংশোধনীটি বাতিল চেয়েছেন আপিলকারীর আইনজীবী অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া। সকালে শুনানি শেষে তিনি বলেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় ৫০ সংশোধনী প্রণয়ন করা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছিল, তাই পুরো ৫০ সংশোধনী বাতিল হওয়া উচিত বলে উচ্চ আদালতকে জানান তিনি। শরীফ ভূঁইয়ার পর আপিলের পক্ষভুক্ত অন্য আইনজীবীরাও শুনানি করেন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে টানা কয়েকদিন ৫০ সংশোধনী সংক্রান্ত শুনানি হয়। নির্বাচনের আগে অতীতের মতো ৫০ সংশোধনী নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না বলে শুনানি মুলতবি রাখেন সর্বোচ্চ আদালত। এখন ফের নতুন করে শুনানি শুরু হলো। পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ৫০ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে তা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যায়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক ৩টি আপিল করা হয়। ভ্যাকুয়াম তৈরি হবে না। আমি যেটা বলেছি, ওনারা যেই দুটো ধারার মাধ্যমে ৫০ সংশোধনীর যেই দুটো ধারার মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং ১০২ অনুচ্ছেদে সংশোধনী করা হয়েছিল, ওই দুটো অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করবেন না, বাকি সব কিছুকে অসাংবিধানিক ঘোষণা করবেন। তাতে করে কোনো শূন্যতা তৈরি হবে না। মার্শাল আর্ট, কারাতে বা যে কোনো প্রশিক্ষণের নামে উগ্রবাদী মতামত প্রচার বা উদ্বুদ্ধ করা যাবে না, এমন কিছু পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। যাত্রাবাড়ীতে মার্শাল আর্টের আড়ালে প্রশিক্ষণের সময় ৬ তরুণকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। এদিকে পুলিশের বিশেষায়িত সংস্থা অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ ও টিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট এসএসইউ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ফেইথ কমব্যাট সিস্টেম বা FCS নামে মার্শাল আর্ট একাডেমি খুলনা, যশোর, অভয়নগর, চাঁদপুর, ঢাকাসহ বিভিন্ন জায়গায় গত কয়েক বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই একাডেমির ৬ জনকে উগ্রবাদে জড়িত সন্দেহে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। জানা যায়, গত ৫ জুলাই ভোরে স্থানীয় বালুর মাঠে কয়েকজন প্রশিক্ষণের জন্য জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৬ জনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। এদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কেও এমন পতাকার দেখা মেলে। পুলিশ জানায়, মার্শাল আর্ট, কারাতে বা যে কোনো প্রশিক্ষণের নাম করে উগ্রবাদী কার্যক্রম করলে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা খেয়াল করি বিভিন্ন জায়গায় যখন ঘটনা ঘটে এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, যদি থাকে কিংবা কারো যদি উদ্দেশ্য থাকে যে উগ্রপন্থা কিংবা ভিন্ন মতবাদ অবলম্বন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নিই এবং এই বিষয়ে আমাদের কোনো ছাড় নেই। পতাকা টাঙানোর নাম করে উগ্রবাদী মতবাদ প্রচার হচ্ছে কিনা তার তদন্ত চলছে বলেও জানান পুলিশ সদর দপ্তরের এআইজি।
এই পতাকা উড়ানোর প্রেক্ষিতে কেউ যদি অন্য কোনো মতবাদ বা অন্য কোনো উদ্দেশ্য থাকে এবং কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং এই বিষয়টা, সামগ্রিক বিষয়টা আমাদের নজরদারির মধ্যে রয়েছে। এদিকে পুলিশের বিশেষায়িত সংস্থা অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU ও ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC ইউনিটের নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট SSU করা হচ্ছে। নতুন এই ইউনিট উগ্রবাদ সন্ত্রাসবাদ প্রতিরোধে আগের মতোই কাজ করবে বলে জানায় পুলিশ সদর দপ্তর। আমাদের যে ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং একটা হচ্ছে CTTC, দুটোকেই নাম পরিবর্তন করে SSU করা হয়েছে, যেটা নাম হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট। ATU স্পেশাল সিকিউরিটি ইউনিট হবে এবং হচ্ছে আপনার যেটা CTTC সেটা হবে ডিএমপির SSU মানে স্পেশাল সিকিউরিটি ইউনিট। বর্তমান নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে আরও বৃহৎ কলেবরে কাজ করার লক্ষ্যেই নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘন করছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। আইন অনুযায়ী সাবেক কর্মকর্তা কর্মচারীদের পাওনা পরিশোধ করছে না প্রতিষ্ঠানটি। উল্টো পাওনা দাবি করা হলে ভুক্তভোগীদের পুলিশ দিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মচারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রামীণফোনের বকেয়া আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তারা। নেতৃবৃন্দ অভিযোগ করেন, গ্রামীণফোনের ৩,০০০-এর বেশি কর্মকর্তা কর্মচারী গত ১৬ বছর ধরে তাদের আইনগত ৫% বিলম্বজনিত পাওনা থেকে বঞ্চিত। গ্রামীণফোন সরকারি গেজেটকে চ্যালেঞ্জ করে আদালতে রিট দায়ের করে বছরের পর বছর পাওনা আটকে রেখেছে। পরবর্তীতে ২০২৩ সালের মার্চে প্রতিষ্ঠানটি নিজেই সেই রিট প্রত্যাহার করে নেয়। অথচ শ্রম আইন অনুযায়ী সৃষ্ট বিলম্ব ফি আজও পরিশোধ করেনি। মানববন্ধনে দাবি করা হয়, এই বিলম্বজনিত প্রত্যেকের পাওনার পরিমাণ প্রায় ৩৩,১৪৭ কোটি টাকা। টাকা পাবে ৩৩,১৪৭ কোটি টাকা। এই টাকার টোটাল টাকার পরিমাণ ১৩,২৫,৮৮,৮৪১ কোটি টাকা। ন্যায্য পাওনার জন্য যখন গ্রামীণফোনের কাছে যাচ্ছি, আমাদেরকে প্রশাসন দিয়ে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এই বিচারে আমরা কোথায় যাব? আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে তেহরানের পর এবার জনসমুদ্রে পরিণত হলো কোম। শিয়া অনুসারীদের জন্য পবিত্র স্থান হিসেবে খ্যাত শহরটিতে অনুষ্ঠিত হয়েছে খামেনি পরিবারের আরেক দফা জানাজা। অংশ নেন লাখ লাখ ভক্ত অনুরাগী। সোমবার বিশেষ হেলিকপ্টারে করে তাদের কফিন পৌঁছায় জামকারান মসজিদে। এখন চলছে অন্তিম যাত্রার পরবর্তী ধাপের আনুষ্ঠানিকতা। আগামীকাল ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। পাখির চোখে পবিত্র কোম শহর, ক্রমাগত মানুষের সমাগম, যেন পুরো ইরান আজ একত্রিত হয়েছে শিয়া অনুসারীদের আধ্যাত্মিকতার কেন্দ্র এই নগরে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ঐতিহাসিক জামকারান মসজিদে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, একই সাথে তার পরিবারের আরও ৪ সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন প্রখ্যাত শিয়া স্কলার গ্র্যান্ড আয়াতুল্লাহ জাভাদি আমলি। জানাজা ঘিরে ঢল নামে নারী পুরুষ নির্বিশেষে লাখ লাখ মানুষের। যোগ দেন সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে প্রয়াত নেতা ও তার পরিবারের সদস্যদের জন্য করা হয় বিশেষ মোনাজাত। এরপর চলে দিনের অন্যান্য আনুষ্ঠানিকতা। কোমের পর খামেনি পরিবারের মরদেহের পরবর্তী গন্তব্য ইরাকের নাজাফ ও কারবালা শহর, যেখানে আরো 2 ধাপে অনুষ্ঠিত হবে জানাজা। বৃহস্পতিবার জন্মভূমি ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারি হবে তার শেষ ঠিকানা। এর আগে সোমবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয় বিশাল শোক র্যালি। গ্র্যান্ড মোসাল্লা থেকে ইনকিলাব স্কয়ার হয়ে খামেনি পরিবারের মরদেহ নেওয়া হয় আজাদি স্কয়ারে। শোক র্যালিতে অংশ নেয় কোটি মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ঢাকা মহানগরীতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিএনপি। সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গুলশান ১ নম্বর লেক ও এর আশপাশের এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। এই সময় লেকের চারপাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন দলটির নেতাকর্মীরা। কর্মসূচিতে
স্থানীয় যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, একটি সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সমাজ সচেতনতামূলক এই পরিচ্ছন্নতা অভিযান আগামীতেও ঢাকার প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে বলে জানান দলের নেতারা। আমরা ধারাবাহিকভাবে সপ্তাহে একদিন বলেছেন, আমরা কোনো সময় 2 দিনও করি। যেমন গত পরশুদিন আমরা উত্তরাস্ত বিজিএম এর আশেপাশে অনেক ময়লা আপনারা দেখেছেন, সেটা আমরা ক্লিন করেছি। জনগণকে দ্রুত সেবা দিতে ডিজিটাল পদ্ধতিতে যাওয়া ছাড়া বিকল্প নেই। উন্নত বিশ্বের মতো প্রযুক্তি ব্যবহার করে সেবা দেওয়ার চেষ্টা করছে সরকার, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে ক্লিন কেয়ার অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দ্রুত সেবা নিশ্চিত করতে ক্লিন কেয়ার অ্যাপ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে পারবেন। ভবিষ্যতে ধাপে ধাপে বিদ্যুৎ সহ অন্যান্য সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। তিনি আরও জানান, তথ্য বিশ্লেষণের মাধ্যমে জনবল ও সেবার ঘাটতি চিহ্নিত করা যাবে এবং জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও কাজ করছে ডিএসসিসি। সেই সময় পর্যন্ত তারা এই সহযোগিতাটা দেবে। এরপরে পরবর্তী পর্যায়ে সম্পূর্ণ এটা বর্জ্য ব্যবস্থাপনায় 1 থেকে 2 মাস সীমাবদ্ধ থাকবে। এরপরে 2 মাস পরে আমরা 1 থেকে 2 মাস পরে আমরা চেষ্টা করব যে অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আছে, আমাদের মশার ব্যাপার আছে, আমাদের বিদ্যুতের ব্যাপার আছে, রাস্তার ব্যাপার আছে, সমস্তগুলোকেই সার্ভিস যেগুলো আমরা দেই সবগুলোকে এটার আওতায় আনার জন্য। শিক্ষা, গবেষণা, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক সুশাসনকে বাজেট বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা। বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতি বাস্তবায়নের পাশাপাশি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে উচ্চশিক্ষা প্রযুক্তি নির্ভর উন্নয়নে আরও কৌশলগত বিনিয়োগ জরুরি। দুপুরে গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের গ্রিন বিজনেস স্কুল আয়োজিত জাতীয় বাজেট 2026-27 পর্যালোচনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এ সময় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, টেকসই অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে কার্যকর বিনিয়োগের বিকল্প নেই। অনুষ্ঠানে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বাংলাদেশের অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতিতে ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ হ্রাস, আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান বৃদ্ধিমুখী নীতি গ্রহণের আহ্বান জানান তিনি। একদিকে এডুকেশনাল প্রায়োরিটি দিতে হবে, বাংলাদেশের এগ্রিকালচারাল কান্ট্রি, এগ্রিকালচারকে প্রায়োরিটি দিতে হবে। এইবারও দেখছি যে আমাদের স্বাস্থ্য খাতে বিশাল বাজেট, কিন্তু স্বাস্থ্য খাতের এই বিশাল বাজেটটা স্বাস্থ্য খাতটার উন্নয়ন আমরা দেখতে পাই না। সুশাসনের অভাবে ব্যাংকিং খাতটা একটা জর্জরিত অবস্থায় আছে। বাংলাদেশে তো এতগুলো ব্যাংকের প্রয়োজন নাই। যেই যুক্তি দিয়ে ব্যাংকগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে এর আগে, যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাড়বে, জনগণের দোরগোড়ায় যাবে, আসলে কিন্তু সেটা হয়নি। জনতা ব্যাংক পিএলসি ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে অনলাইন লেনদেন বিষয়ক চুক্তি সই হয়েছে। সকালে মতিঝিলে জনতা ব্যাংকে এই চুক্তি স্বাক্ষর হয়। মূলত গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সেবাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসির মধ্যে নেক্সাস পেমেন্ট গেটওয়ে এবং রকেটের মাধ্যমে অনলাইন লেনদেন বিষয়ক এই চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে জনতা পে এর সাথে যুক্ত বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান, মার্চেন্ট ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা আরও সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে অনলাইন লেনদেন করতে পারবেন। এই উদ্যোগ দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ, ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করা এবং গ্রাহকদের জন্য আরও উন্নত, সুরক্ষিত ও নিরবিচ্ছিন্ন পেমেন্ট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাজীপুরে টঙ্গীতে যাত্রা করল ব্র্যাক এন্টারপ্রাইজেসের পরিবেশ বান্ধব ব্র্যাক গ্রিন প্যাক কারখানা। বছরে 300 থেকে 350 মেট্রিক টন বায়োডিগ্রেডেবল প্যাকেজিং উৎপাদনের সক্ষমতা রয়েছে কারখানাটির। উদ্যোক্তারা জানান, প্লাস্টিক দূষণ কমিয়ে টেকসই ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, ব্যবসা শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যম নয়, বরং সামাজিক ও পরিবেশগত পরিবর্তনেরও চালিকা শক্তি। অনুষ্ঠানে জানানো হয়, গ্রিন প্যাকের বায়োডিগ্রেডেবল পণ্য মাত্র 6 মাসের মধ্যে প্রাকৃতিকভাবে মাটির সঙ্গে মিশে যায়, যা প্রচলিত প্লাস্টিকের কার্যকর ও পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে কাজ করবে।
এই ছিল সব খবরের আজকের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।